আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবার অবস্থা খুবই ভালো। সো চ্যাপ্টার 5-এর লেকচার 3-তে তোমাদের সবাইকে স্বাগতম। সো লেকচার 3-তে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক, দ্যাটস এট অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। ওকে, সো অ্যালগরিদম এবং ফ্লোচার্ট হচ্ছে আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট একটা টপিক। সো আই হোপ যে আজকে এই লেকচারের পর অ্যালগরিদম ফ্লোচার্ট তোমার কাছে, যদি তুমি আগে একবারে না বুঝে থাকতো তাইলে হচ্ছে এখন তোমার কাছে মোর দ্যান 80% ক্লিয়ার হয়ে যাবে। আর 20% উপর তোমার প্র্যাকটিসের উপর নির্ভর করে। প্র্যাকটিস করলে দেন হচ্ছে এই লেকচার তোমার জন্য 100% কার্যকরী হয়ে যাবে, ঠিক আছে? সো আর কথা না বলে চলো আমরা সামনের দিকে আগাই, কারণ আমরা হচ্ছে এই লেকচারে সবসময় অ্যাভয়েড করতেছি যে জিনিসগুলো আমাদের কম দরকার। সো কথা বলা আমাদের কম দরকার, এই জন্য এটাকে অ্যাভয়েড করলাম, আমরা সামনের দিকে আগাই, ঠিক আছে? সো এখানে একটা অ্যালগোরিদম উদাহরণ দেওয়া আছে এবং এখানে জাস্ট একটা হেডিং দেওয়া আছে যে ইটস এট অ্যালগোরিদম। ওকে, সো এই উদাহরণে যাওয়ার আগে আমি হচ্ছে তোমাদের একটা বেসিক এক্সাম্পল দিই। লাইক তুমি ধরো বাসায় হচ্ছে একটা বিল্ডিং করবা। সো ধরো একটা বিল্ডিং তুমি করলা। সো এটা ধরলাম যে আমার একটা বিল্ডিং, ঠিক আছে? দ্যাটস ইট। সো আমরা একটা বিল্ডিং করলাম। এখন মানে বিল্ডিং করার আগে তুমি এবং তোমার ফ্যামিলির গুরুজনরা মিলে একটা প্ল্যানিং করো না? লাইক তুমি তোমার বাসায় হচ্ছে প্রথম চিন্তা ভাবনা করতেছো যে একটা নিজের কষ্ট অর্জিত টাকা দিয়ে একটা বাড়ি করবা বা একটা বিল্ডিং করবা। এখন তুমি কি করবা? তুমি তোমার ফ্যামিলি গুরুজন যারা আছে বাবা মার সাথে বসবা। আচ্ছা, কোথায় করলে ভালো হয়? মানে তোমার বাসায় মনে করো যে পর্যাপ্ত জায়গা আছে, এখন তুমি চাইতেছো সামনের দিকে করবা না ব্যাক পিছনের দিকে করবা, সামনে জায়গা রাখবা। একটা প্ল্যানিংয়ের দরকার আছে। সো তুমি প্ল্যানিং করলা যে আচ্ছা সামনের দিকে আমরা একটা বিল্ডিং করবো, পিছনের দিকে আমরা জায়গা রাখবো যেখানে হচ্ছে আমরা অন্য অন্য কাজ করতে পারবো, লাইক ছোটোখাটো সবজির বাগান টাগান কিছু একটা করতে পারবো, গার্ডেন টার্ডেন করতে পারবো। একটা প্ল্যানিং কিন্তু আমরা করি নিই সবসময়, ঠিক আছে? দেন এই প্ল্যানিং যখন আমাদের করা শেষ হবে তখন এটা আমরা দেবো কার কাছে? আর্কিটেকচারের কাছে। আর্কিটেকচারের কাছে দেবো। আর্কিটেকচারকে যখন এটা বুঝিয়ে বলবো আচ্ছা মামা এরকমভাবে করবা, এভাবে এভাবে হবে, এভাবে এভাবে সব করে দেবা, সে কী করবে? সেটা নিয়ে তোমাকে একটা ভিজুয়াল মানে হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিবে। লাইক হচ্ছে মোটামুটি একটা নকশা তৈরি করে দিবে, এবং যেটা হচ্ছে গ্রাফিক্যালি মানে 3D, এখন বর্তমানে তো 3Dতে করে দিবা, মানে তুমি মোটামুটি তোমার বিল্ডিংকে তখন থেকে দেখতে পারবা যে কেমন হতে চলছে বিল্ডিংটা, ঠিক আছে? এখন এইখানে দুইটা বিষয় তুমি লক্ষ্য করো। একটা বিষয় হচ্ছে আমাদের এই যে প্ল্যানিং, এবং 2 নম্বর বিষয় হচ্ছে আমাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, ঠিক আছে, যেটাকে বলা গ্রাফিক্স। সো এই দুইটা জিনিস তুমি ফলো করো। সো প্রথমটা হচ্ছে আমাদের প্ল্যানিং, দ্বিতীয়টা হচ্ছে আমাদের গ্রাফিক। সো এই দুইটা জিনিসের কথা কেন বললাম? এই যে তুমি প্ল্যানিংটা করলা এক্স্যাক্টলি সেম, এটাকে বলা হয় হচ্ছে অ্যালগোরিদম, ঠিক আছে? আর এই যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা পাইলা এই প্ল্যানিংয়ের উপরেই কিন্তু তুমি এই গ্রাফিক্সটা পাইছো, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা পাইছো। এইটাকে বলা হয় হচ্ছে ফ্লো চার্ট। ওকে, সো এটাকেই বলা হয় হচ্ছে ফ্লো চার্ট। সো আই হোপ যে এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। সো আরেকভাবে তোমাকে বলতে পারি, তুমি এটাকে লাইক হচ্ছে মানে বলতে পারি কি এটাই এক্স্যাক্টলি সেম, যে ধরো তোমার কাছে বড় একটা প্রবলেম আছে, বিগ একটা প্রবলেম আছে। সো তুমি এই প্রবলেমকে কী করবা? যে শুধুমাত্র ওই প্রবলেমটা মুখস্থ করে আসছে, ধরো পরীক্ষার হলে তুমি বড় একটা প্রবলেম পাইছো, তুমি যদি একমাত্র মুখস্থ করে যাও তাহলে সেটা তোমার কমন পড়ছে, এবং তুমি ঠাড়া মুখস্থ করে গেছো, তার মানে তোমাকে কোনো চিন্তা ভাবনা ছাড়াই তুমি অ্যান্সার শুরু করে দিবা। আচ্ছা এইভাবে মুখস্থ করছি, দেন দেন অ্যান্সার করে দেবা, শেষ। যতটুকু মুখস্থ আছে তুমি ততটুকু লিখে চলে আসতে পারবা। বাট যে অ্যাকচুয়াল চিন্তা ভাবনা করে, যার কাছে বেসিকটা জানা আছে, থিওরি জানা আছে, মুখস্থ করে আসে নাই, সে ফার্স্টে কী করবে? এই কোশ্চেনটা অ্যানালাইজ করবে, দেন একটা প্ল্যান তৈরি করবে। আচ্ছা ফার্স্টে হচ্ছে আমার বেগ বের করতে হবে, আদি বেগ বের করতে হবে, দেন আমাকে হচ্ছে শেষ বেগ বের করতে হবে, দেন এইখান থেকে আমরা একটা ফর্মুলা দাঁড় করতে পারি, দেন এই জায়গা থেকে আমরা হচ্ছে ফাইনাল আউটপুটটা নিয়ে আসতে পারি। এই যে কী করলো, সেই স্টেপ বাই স্টেপ এটাকে ভাঙলো। স্টেপ বাই স্টেপ ভাঙার পর সেই এটাকে স্টেপ বাই স্টেপ সমাধান করবে, ঠিক আছে? এই জিনিসটা অ্যালগোরিদম ভাই, এই জিনিসটা অ্যালগোরিদম। দিস ইজ অ্যালগোরিদম, স্টেপ বাই স্টেপ একটা প্রবলেমকে সলভ করা। সো আই হোপ যে জিনিসটা তোমরা বুঝতে পারছো। সো এরপরে সমস্যা হওয়ার কথা না। সো অ্যালগোরিদমের সংজ্ঞাটা যদি দেখো, যে এখানে বলছে যে অ্যান অ্যালগোরিদম ইজ স্টেপ বাই স্টেপ প্রসিডিউর ফর সলভিং এ প্রবলেম। সেম, আমি জাস্ট এক লাইনে রাখার চেষ্টা করছি, আমার মনে হয় না যে এত করা দরকার। সো তারপরেও তোমাদেরকে আমি একটা লেকচার থেকে দেখাইতেছি যে এখানে হচ্ছে ফ্লোচার্টের সুবিধা দেওয়া আছে। আমরা হচ্ছে অ্যালগোরিদমে ফার্স্টে যাই। সেখানে দেখো অ্যালগোরিদম তৈরির কিছু শর্ত আছে, লাইক হচ্ছে অ্যালগোরিদম সহজবোধ্য হতে হবে, প্রত্যেকটি ধাপ স্পষ্ট হতে হবে যাতে সহজে বোঝা যায়, সসীম সংখ্যক ধাপে সমস্যার সমাধান হতে হবে, মানে ধাপ বেশি হওয়া যাবে না।
আর এটা সহজবোধ্য হতে হবে, মানে কঠিন করা যাবে না, সহজ করতে হবে, যত সহজ তুমি করতে পারো, এবং প্রত্যেকটা ধাপ স্পষ্ট হতে হবে যাতে সহজে বোঝা যায়। সসীম ধাপে সমস্যার সমাধান করতে হবে, মানে আবার এমন না যে তুমি প্রবলেম ভাঙতে সেটাকে অসীম করে ফেলছো, সো তখন আবার সেটা হচ্ছে একটা ঝামেলা তৈরি করবে। সো অ্যালগোরিদম ব্যাপকভাবে প্রয়োগ উপযোগী হতে হবে, সেটা যেন প্রয়োগ উপযোগী হয়, এমন না যে প্রয়োগ উপযোগী হলো না। তোমরা চাইলে এটা নোট করে রাখতে পারো, ঠিক আছে। সো অ্যালগোরিদমের সুবিধা যদি আমরা একটু দেখি, যে সহজে প্রোগ্রামের উদ্দেশ্য বোঝা যায়। সো তুমি একটা অ্যালগোরিদম দেখলে সহজে বুঝতে পারবা যে এই প্রোগ্রামের উদ্দেশ্যটা কি, অ্যাকচুয়ালি কী বের করতে চাইতেছে। সো সহজে প্রোগ্রামের ভুল নির্ণয় করা যায়। সে অ্যালগোরিদম তৈরি করে নিলে আমরা সহজে প্রোগ্রামের ভুলটাও খুঁজে বের করতে পারি। আমরা ধরো একটা স্টেপ বাই স্টেপ প্রবলেমকে সাজাইলাম, ওই স্টেপ বাই স্টেপ আমরা হচ্ছে প্রোগ্রামিং করলাম। যখন প্রোগ্রামিংয়ে ভুল আসবে তখন আমরা ওই স্টেপ বাই স্টেপ হচ্ছে প্রোগ্রামটাকে সলভ করতে পারবো, ঠিক আছে। সো প্রোগ্রাম প্রবাহের দিক বোঝা যায়, এটা কোন দিকে প্রবাহ করতেছে সেটা বোঝা যাবে। যদি প্রোগ্রাম সহজে রচনা করা যায়, প্রোগ্রাম পরিবর্তনে সহযোগিতা করে। সো আই হোপ যে এইটুকুনি যথেষ্ট আমাদের জন্য, আর দরকার নাই। লাইক এখানে দেখো ভাই, এটা কি, হোয়াট ইজ দিস, এইখানে অ্যালগোরিদম দেওয়া আছে, বাট এটা দেখো এখানে কিন্তু আমি কোনো হেডিং দেই নাই, তারপরেও তুমি সহজে বুঝতে পারবা যে এটা কী বের করতে বলছে। অ্যাকচুয়ালি এটা অ্যাভারেজ বের করার একটা প্রোগ্রাম, যে আমাদের 3টা ভ্যালু গ্রহণ করবে, তাকে 3 দিয়ে ভাগ করলে আমরা হচ্ছে অ্যাভারেজ পেয়ে যাবো, মানে হচ্ছে 3টা ভ্যালুর যোগফলকে 3 দিয়ে ভাগ করলে আমরা গড় পেয়ে যাব। আমি খুব সহজে বলে ফেললাম, কারণ আমি জানি তোমরাও হয়তো বা অনেকে আইডিয়া করে ফেলছো যে এটা হচ্ছে গড় নির্ণয়ের জন্য, বাট যারা আইডিয়া করতে পারো না তারা জাস্ট এইটুকুন দেখো যে a+b+c/3, a+b+c। সো এ এর যদি একটা নির্দিষ্ট ভ্যালু থাকে, বি এর যদি একটা নির্দিষ্ট ভ্যালু থাকে, সি এর যদি একটা নির্দিষ্ট ভ্যালু থাকে, তাহলে 3টা ভ্যালু যোগফল ভাগ 3, এটা তো গড়ের সূত্র। এইটুকুন তো তোমরা জানো, এইটুকুন জানলে যথেষ্ট, আর দরকার নাই। সো আমাদেরকে ধরো আমাদের যে অফিসার আছে, বা আমরা যখন একটা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কাজ করবো, তখন আমাদের যে সিনিয়র, সে আমাকে বললো যে আচ্ছা তুমি এই কাজটা করো, 3টা সংখ্যার গড় বের করার জন্য একটা প্রোগ্রাম লিখে দাও। আমি তো নেই, মানে সে আমাকে বললো, আর আমি লগে লগে যে কোড এডিটর খুলে প্রোগ্রাম লিখতে শুরু করলাম, ইনক্লুড stdio.h হ্যান ত্যান শুরু করে দিলাম। এক্স্যাক্টলি নট, এভাবে হবে না। এইটা হয়তো বা পারবো, বাট যখন একটা বড় প্রবলেম হবে আমি এভাবে পারবো না। আমাকে ফার্স্টে কী করতে হবে, আমাকে আমার নোটটা নিয়ে কলমটা নিয়ে বসতে হবে, একটা খসড়া করতে হবে, স্টেপ বাই স্টেপ এটাকে ভাঙতে হবে। যে আচ্ছা আপনি আমাকে অ্যাভারেজ বের করতে বলছেন, তাহলে আমাকে হচ্ছে ফার্স্টে 3টা সংখ্যার অ্যাভারেজ যেহেতু বের করতেছেন, সেহেতু আমাকে 3টা সংখ্যা নিতে হবে। সো আমি 3টা সংখ্যা নিব, ওকে ফাইন। দেন 3টা সংখ্যাকে আমার যোগ করতে হবে, a+b+c। দেন আমাদের সংখ্যা যেহেতু 3টা, সেহেতু হচ্ছে a+b+c, তাদের নাম্বার মানে 3টা দিয়ে ভাগ করতে হবে। দেন যেটা পাবো সেটাকে আমার প্রিন্ট করতে হবে, দেন হচ্ছে আমার প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। তার মানে এখান থেকে প্রোগ্রামটা স্টার্ট হয়েছে এবং এখানে এসে প্রোগ্রামটা আমাদের এন্ড হয়ে গেছে, ঠিক আছে। দ্যাটস ইটস অ্যালগোরিদম, ওকে। এই জিনিসটা এখানে লেখা আছে যে আমাদের 3টি সংখ্যার যোগফল যখন বের করবো, তখন প্রোগ্রামটা ফার্স্টে শুরু করলাম, ইনপুট হিসেবে a+b+c এর মান গ্রহণ করলাম। দেন অ্যাভারেজ নামে একটা ভেরিয়েবলকে আমরা পরবর্তীতে খুব ভালোভাবে জানবো। সো a+b+c/3 সূত্র ব্যবহার করে অ্যাভারেজের মান নির্ণয় করে নিলাম। সো অ্যাভারেজের মান ছাপাইলাম, দেন হচ্ছে প্রোগ্রামটা শেষ করে দিলাম, ঠিক আছে। সো প্রোগ্রাম স্টার্ট, ইনপুট a b c, 3টা মান ইনপুট গ্রহণ করলাম, দেন হচ্ছে অ্যাভারেজ ইকুয়াল টু a+b+c/3। এখান থেকে হচ্ছে অ্যাভারেজ মান ছাপাই, দ্যাটস ইট, প্রিন্ট অ্যাভারেজ, এবং এখানে প্রোগ্রাম শেষ করে দ্যাটস ইট, এন্ড প্রোগ্রাম। আই হোপ যে এইটা তোমাদের ভালো লাগছে। সো তোমরা বুঝতে পারতেছো কী হইতেছে এক্স্যাক্টলি। ফ্লোচার্ট, হোয়াট ইজ ফ্লোচার্ট? এইখানে দেখো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, যেটা কথা বলছিলাম আমাদের আর্কিটেকচার সাবজেক্টে দিচ্ছে আমাদের, সেইটা। ফ্লোচার্ট ইজ এ পিক্টোরিয়াল বা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ অ্যান অ্যালগোরিদম ইউজ এ সিম্বল দ্যাট আর স্ট্যান্ডার্ড মিনিং। আমরা যে সিম্বলগুলো ব্যবহার করবো গ্রাফিক তৈরি করার জন্য, সেগুলো স্ট্যান্ডার্ড মিনিং হতে হবে, অ্যান্ড ডিনোটেড ডিফারেন্ট টাইপ অফ ইনস্ট্রাকশন, ঠিক আছে। সো অ্যাকচুয়াল ইনস্ট্রাকশন আর রিটেন উইথিন দ্য বক্সেস। সো আমাদের হচ্ছে প্রত্যেকটা ইনস্ট্রাকশন একটা বক্সের ভিতরে থাকবে, এবং বক্স আর কানেক্টেড বাই সলিড লাইন। এই সলিড লাইন জিনিসটাকে, আমাদের প্রত্যেকটা বক্স হচ্ছে একটা সলিড লাইনের দ্বারা থাকবে। যেমন হচ্ছে তুমি এখানে কল্পনা করতে পারো, ধরো আমাদের একটা ইনস্ট্রাকশন আছে এই বক্সের ভিতরে, এবং একটা ইনস্ট্রাকশন আছে এই বক্সের ভিতরে, এই দুইটার মাঝখানে হচ্ছে একটা লাইন দিয়ে কানেক্টেড থাকবে, ঠিক আছে। সেই জিনিসটা বলা হচ্ছে একটা সলিড লাইন দ্বারা কানেক্টেড থাকবে। Exactly. Arrow mark to indicate the exact sequence to in which the instruction are to be executed. So এই জিনিসটা তোমাদেরকে বললাম। Process of drawing a flowchart for an algorithm is called flowcharting. সো ফ্লোচার্টকে বলা হয় হচ্ছে, মানে অ্যালগোরিদমের জন্য ফ্লোচার্ট রচনা করে সেটাকে বলা হয় ফ্লোচার্টিং, ওকে দ্যাটস ইট। সো অ্যালগোরিদমের হচ্ছে আরেকটা রূপ হচ্ছে ফ্লোচার্ট। জাস্ট হচ্ছে অ্যালগোরিদম হচ্ছে তোমার ধাপে ধাপে লিখলা, আর ফ্লোচার্ট হচ্ছে জাস্ট একটা অঙ্কন, ঠিক আছে। অ্যান্ড যেইটা বলবো, এই মানে তুমি বইকে নিয়ে গুলিয়ে ফেলো না, এইগুলো যথেষ্ট ভাই, আর দরকার নাই তোমাকে। কি করবা তুমি, এইগুলো যথেষ্ট।
এই কয়েকটা সাইন যদি তুমি মনে রাখো, এইগুলো যথেষ্ট তোমার ফ্লোচার্ট শেষ করার জন্য, ঠিক আছে? অ্যাটলিস্ট ইন্টারমিডিয়েট শেষ করার জন্য এই 6টা ফ্লোচার্টই যথেষ্ট, মানে 6টা সিম্বলই যথেষ্ট। যেমন টার্মিনাল হিসেবে আমরা এইগুলো ব্যবহার করি। সো এখন আসলে টার্মিনাল জিনিসটা কী, অবশ্যই ব্ল্যাক পেন লাগবে। সো আমরা বোঝাই। সো এই টার্মিনালটা হচ্ছে ইনপুট আউটপুটের জন্য ব্যবহার করা হয়। সো এটা হচ্ছে আমাদের ইনপুট আউট সরি প্রোগ্রাম স্টার্ট অথবা এন্ড করার জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে? তার মানে এটা হয়তো বা প্রোগ্রাম শুরু করবে, নয়তো শেষ করবে, ঠিক আছে? এবং এইটা ব্যবহার করে হচ্ছে ইনপুট আউটপুট নেওয়ার মধ্যে, যেমন হচ্ছে আমরা এ বি সি 3টা মান ইনপুট গ্রহণ করলাম, তখন আমরা হচ্ছে এই সিম্বলটা ব্যবহার করব। দেন প্রসেস মানে কি, অপারেশনের জন্য ব্যবহার করা হয়। অপারেশন এটা তেমন অপারেশন না যে কারো মাথা ফাটছে সে অপারেশন না এটা। লাইক হচ্ছে আমাদের এ প্লাস বি প্লাস সি, এটাও কিন্তু একটা অপারেশন, ঠিক আছে? এখানে অপারেটর কোনটা, প্লাস আইকন, এবং 3টা ভ্যালু যোগ করছে, দ্যাটস ইট, ওকে? এবং এই যে ডিসিশন সাইনটা আছে, ডিসিশন সাইনটা কী করে, যখন আমাদের কানেক্ট করতে হয় যে এইখানে একটা আমরা লুপ চালাবো, ঠিক আছে? যে ডিসিশন মেক করবে, যদি ট্রু হয় তাহলে এই দিকে যাবে, যদি ফলস হয় তাহলে এই দিকে যাবে, না হলে নিচের দিকে যাবে। সো এরকম আমরা ডিসিশনের জন্য হচ্ছে এইটা ব্যবহার করে থাকি, এই সিম্বলটা ব্যবহার করে থাকি। এবং এখানে হচ্ছে টার্মিনাল ফ্লো লাইন, যেগুলো হচ্ছে কানেক্ট করার জন্য ব্যবহার করা হয়, বা হচ্ছে কোন দিকে ফ্লো করতেছে সেটা বোঝায়। এবং এইটা হচ্ছে কানেক্টর, ঠিক আছে? সো আমার অ্যালগরিদম যদি বড় হয়ে যায় তাহলে হচ্ছে আমি কানেক্টর ব্যবহার করি, সেটাকে পরবর্তী লাইনে নিয়ে যেতে পারি বা পরবর্তী পেজে নিয়ে যেতে পারি, কানেক্টর হিসেবে কাজ করে, জাস্ট অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো আই হোপ যে এটা আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে? আপনি করে বলতেছি আপনারা বুঝতে পারছেন। সো এখানে একটা ফ্লো চার্ট দেওয়া আছে, সেই আগের ফ্লো চার্টই, যেটা হচ্ছে আমরা আগের দেখলাম যে অ্যাভারেজ বের করার জন্য, দ্যাটস ইট। সো আমাদের হচ্ছে এখানে প্রোগ্রামটা শুরু করা হয়েছে। প্রোগ্রাম শুরু, ইনপুট হিসেবে এ প্লাস বি সি এর মান গ্রহণ করছি। দেখো এখানে শুরু করার জন্য আমরা হচ্ছে ওই টার্মিনাল সাইনটা ব্যবহার করছি। দেন ইনপুট আউটপুটের জন্য আমরা সামান্তরিকের যে সিম্বলটা আছে সেটা ব্যবহার করছি। দেন অপারেশনের জন্য হচ্ছে আমরা একটা আয়তকার সাইন ব্যবহার করছি। দেন হচ্ছে আমাদের অ্যাভারেজটা আবার সেই ইনপুট আউটপুট, যেতে এখানে ইনপুট নেওয়ার জন্য যেটা ব্যবহার করছি, আউটপুট নেওয়ার জন্য এক্স্যাক্টলি সেম সেটা ব্যবহার করবো, এবং প্রোগ্রামটা আমাদের শেষ করতে হবে, ঠিক আছে? ওকে। সো নেক্সট ওয়ান আমরা যেটা জানবো সেটা হচ্ছে আমাদের সুডো কোড, মেবি সুডো কোড আছে, ঠিক আছে? সুডো কোড হচ্ছে কি, জাস্ট এটা কোড না, বাট কোডের মতোই। তুমি হচ্ছে অ্যালগোরিদম করলা, ফ্লোচার্ট করলা, অ্যালগোরিদমের মতো অ্যালগোরিদম করলা, ফ্লোচার্ট করলা। সো মেইন কোড লেখার আগে তুমি একটা ডামি কোড লিখতে পারো, ঠিক আছে? সো এটা মেইন কোড না, বাট তুমি একটা ডামি কোড লিখতে পারো, যে প্রোগ্রাম প্ল্যানিং টুল ফর প্রোগ্রাম লজিক ইজ রিটেন ইন অ্যান অর্ডিনারি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। সো এটা হচ্ছে আমাদের যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আছে সেটার অর্ডিনারি ভার্সন, ঠিক আছে? ইউজিং এ স্ট্রাকচার দ্যাট রিসেম্বলস কম্পিউটার ইনস্ট্রাকশন, ঠিক আছে? সো এটা মানে এক্সিকিউটও করবে না, কিছুই করবে না, জাস্ট হচ্ছে তুমি একটা কোডও রচনা করতে পারো। লাইক হচ্ছে আমাদের 3টে সংখ্যা গ্রহণ করলো, 3টে সংখ্যা অ্যাড করলো, দেন হচ্ছে এটাকে প্রিন্ট করলো। সো জাস্ট হচ্ছে তুমি এইভাবে একটা স্ট্রাকচার বা হচ্ছে মানে কি বলে যে অ্যালগোরিদমের আরেকটা ভার্সন তুমি হচ্ছে জাস্ট হচ্ছে কোডিংও করে নিতে পারো এইভাবে সুডো কোডের সাহায্যে। বাট এইটা হচ্ছে এক্স্যাক্টলি কোড না, কোডটা আলাদা। তার মানে কোডের আগের একটা ভার্সন হচ্ছে সুডো কোড, ওকে? সো এইটাকে বলা হয় প্রোগ্রাম ডিজাইন ল্যাঙ্গুয়েজ বা হচ্ছে পিডিএল, ওকে? সো আই হোপ যে এইটুকুন বুঝতে পারছো। সো এটা তেমন ইম্পর্টেন্ট কোনো বিষয় না, বাট সুডো কোড সম্পর্কে একটু ধারণা রাখা দরকার। এটা কোনো কোড না, বাট হচ্ছে কোডের মতোই এক্স্যাক্টলি দেখতে। সো জাস্ট হচ্ছে তোমার নিজের সুবিধার জন্য, ঠিক আছে? সো তুমি ফাইনাল রাউন্ডে যাওয়ার আগে জাস্ট একটা প্র্যাকটিস ম্যাচ খেলে নিলা, সেটা। অ্যালগোরিদম ফ্লো চার্ট হচ্ছে এইখানে দেখো 3টে সংখ্যা যোগফল বের করে অ্যালগোরিদম ফ্লো চার্ট রচনা করো, সেখানে ফ্লো চার্টটা দেওয়া আছে। সো এই অ্যালগোরিদমটা দেখে নাও যে ধাপ 1-এ আমরা প্রোগ্রামটা শুরু করবো, দেন হচ্ছে ধাপ 2-তে আমরা ইনপুট হিসেবে এ বি সি 3টা মান গ্রহণ করবো। দেখ সাম হিসেবে হচ্ছে 3টা মানের যোগফল, জাস্ট হচ্ছে সূত্র ব্যবহার করে আমরা মান নির্ণয় করবো। দেন সেটাকে সামের ভিতরে রাখছি না, এবার সামটাকে সাপে দেবো, দেন হচ্ছে প্রোগ্রামটা শেষ করে দেবো, দ্যাটস ইট। শুরু করার জন্য আমরা জানি যে টার্মিনাল সাইন ব্যবহার করতে হয়, টার্মিনাল সাইন শুরু, এবং মাঝখানে এই জায়গায় কিন্তু আমাদের অবশ্যই এরো সাইনটা হবে। সো আমরা হচ্ছে এখানে এরো সাইনটা দিব। সো আমাদের এইখানে কালারটা চেঞ্জ করতে হবে, দ্যাটস ইট। আমরা এখানে কালারটা হোয়াইট করে নিতেছি। এবার দেখো এখানে হচ্ছে আমাদের এরো সাইন দিতে হবে, আমি এরো সাইন দিই না কারণ জায়গা ছিল না এই জন্য, ঠিক আছে? দ্যাটস ইট। সো আমাদের এটা হচ্ছে টার্মিনাল সাইন, যেটা হচ্ছে শুরু এবং শেষের জন্য। এবার দেখো শুরুতে এবং শেষে দুইটা আছে, এবং ইনপুট নেওয়ার জন্য আমাদের হচ্ছে এই দুইটা, দেখো ইনপুট সেম জিনিস, সামান্তরিকের মতো, ঠিক আছে? সেখানে ইনপুট হিসেবে এ প্লাস এ বি সি 3টা নিয়েছি, দেন হচ্ছে আমরা সাম করছি এ প্লাস বি প্লাস সি নির্ণয় করছি, যেটা হচ্ছে আমরা আয়তকার সাইনের ভিতরে করে থাকি বিভিন্ন অপারেশন, এবং সামকে আমরা হচ্ছে প্রিন্ট করে দিছি, দ্যাটস ইট। সো এইটুকুনি, ওকে? নেক্সটে যাই, চলো। আমরা নেক্সটে যদি যাই, ওই সেম জিনিসটা মানে এবারে যেটা আমি এখানে উল্লেখ করে রাখছি, ঠিক আছে? সো এটাও তোমাদের একটা এক্সাম্পল। দা ইন্ড করার আগে আমি ব্ল্যাঙ্ক স্ক্রিন নিয়ে তোমাদেরকে আরেকটা জিনিস বুঝাই। লাইক হচ্ছে আমি এখান থেকে ব্ল্যাঙ্ক স্ক্রিন নিয়ে নিলাম, এবার তোমাদেরকে বুঝাই। লাইক হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে। সো ত্রিভুজের ক্ষেত্রফলের ইকুয়েশন হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু
হাইট, ঠিক আছে। সো হাফ ইন্টু ভূমি ইন্টু হাইট, বেজ ইন্টু হাইট। এবার আমাদের ফার্স্ট ইনপুট হিসেবে নিতে হবে কি বেজ এবং হাইট। তাহলে ধাপ 1-এ আমরা কি করতে পারি স্টার্ট, ধাপ 2-তে গিয়ে আমরা বলতে পারি যে ইনপুট বেজ অ্যান্ড হাইট। দেন হচ্ছে আমরা 3 নাম্বার লাইনে গিয়ে আমরা কি করতে পারি যে এটাকে এরিয়া ইকুয়াল টু হচ্ছে 0.5, এই যে হাফের পরিবর্তে 0.5 ইন্টু বেজ ইন্টু হচ্ছে আমাদের হাইট, HEIGHT হাইট। দেন এই সূত্র ব্যবহার করে আমরা হচ্ছে এরিয়ার মানটা বের করি। দেন এখানে লিখে দিলাম। দেন 4 নাম্বার ধাপে গিয়ে আমরা হচ্ছে এরিয়াকে ছাপাই। সো এরিয়া মানে প্রিন্ট করলাম এরিয়াকে, ঠিক আছে। সো এরিয়াকে প্রিন্ট করলাম। দেন 5 নাম্বার লাইনে গিয়ে আমরা হচ্ছে এন্ড করে দিলাম, ঠিক আছে। আমাদের অ্যালগোরিদম লেখা শেষ। সো এইভাবেই হচ্ছে অ্যালগোরিদমটা লেখা হয়। এবার আই হোপ যে এইটাকে তোমরা ফ্লোচার্টে কনভার্ট করতে পারবা। জাস্ট হচ্ছে স্টার্টের জন্য আমাদের যে স্টার্টিং যে সাইনটা আছে সেইটা, মানে হচ্ছে এটা অনেকটা আন্ডার মতো হবে। দেন ইনপুট আউটপুটের জন্য আমাদের হচ্ছে এই সামুদ্রিকের সাইন এবং ভিতরে লেখাগুলো লিখে দিলে যথেষ্ট। এবং আমাদের অপারেশনের জন্য হচ্ছে আয়তাকার সিম্বল, দেন ইনপুট আউটপুটের জন্য আবার সামুদ্রিকের সাইন, দেন আমাদের এন্ডের জন্য হচ্ছে এটা, ঠিক আছে। সো আই হোপ যে এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটা যদি মনে হয় যে কার্যকরী, তাহলে ভিডিওটা একটা লাইক দিয়ে দিবেন এবং এই ভিডিওটা এই পর্যন্ত থাকবে। ধন্যবাদ সবাইকে পর্যন্ত থাকার জন্য। আসসালামু আলাইকুম।